সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গৌরী দাস, সিনিয়র বিজ্ঞান শিক্ষক, শৈলরানী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়, এবং সম্মানিত ভিউয়ার্সদেরও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসগুলি দেখার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ওই দিন আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়েছিলাম। রক্তের উপাদান এবং উপাদানগুলির কাজ, রক্তের গ্রুপ পড়িয়েছিলাম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, রক্ত সংবহনতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড সম্বন্ধে আজকে তোমাদের পড়াবো। সবাই বই খাতা কলম নিয়ে বসো এবং প্রয়োজনীয় অংশগুলি লিখে নিবে। তৃতীয় অধ্যায়টা আবার বের করো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ওই দিন রক্তের কি পড়িয়েছি? উপাদান, রক্তকণিকার কাজগুলি, কিন্তু একটা অংশ বাকি ছিল। এটা হলো রক্ত উপাদানের যে অস্বাভাবিকতার জন্য আমাদের যে রোগগুলি হয়, সেই রোগগুলি আজকে একটু বলেনি। এই রোগগুলি হলো, প্রথম একটা রোগ হলো পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া হয় লোহিত কণিকার অস্বাভাবিকতার জন্য বেড়ে গেলে। তারপরে হলো রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। এটা হয় লোহিত কণিকা কমে গেলে বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে হয় রক্ত শূন্যতা। তারপরে হয় কি? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, অস্থিমজ্জাতে ক্যান্সার হয়, এটার নাম হলো লিউকেমিয়া। এটা হলো শ্বেতকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, যেমন 50,000 থেকে 10 লক্ষ পর্যন্ত হতে পারে। প্লেগ, কলেরা এগুলি হলে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়। আরেকটা হলো লিউকোসাইটোসিস, এটাও পিঙ্কাশি, নিউমোনিয়া হলে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়, 20,000 থেকে 30,000 হয়। আরেকটা হলো পারপুরা, এটা হলো অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে, অনুচক্রিকার সংখ্যা কমে গেলে ডেঙ্গু জ্বরে এটা হয়, পারপুরা র্যাশ হয়। আরেকটা হলো কি? থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিসটা হলো আমাদের রক্তনালীগুলি যদি জমাট বেঁধে যায় তখন এটাকে বলে থ্রম্বোসাইটোসিস। আমাদের যে করোনারি আর্টারি আছে, করোনারি আর্টারি যদি জমাট বেঁধে যায় তখন হয় করোনারি থ্রম্বোসিস। আর মস্তিষ্কের, গুরু মস্তিষ্কের যদি আর্টারি জমাট বেঁধে যায়, রক্তে জমাট বেঁধে যায়, তখন বলা হয় সেরিব্রাল থ্রম্বোসিস। আরেকটা গুরুত্বপূর্ণ রোগ হয় থ্যালাসেমিয়া। প্রতি বছর প্রায় 7,000 শিশু জন্মগ্রহণ করে এই থ্যালাসেমিয়া। এটা হলো বংশগত রোগ, বাবা মার অটোজোমে। অটোজোম বুঝছো? ওই যে 46টা ক্রোমোজোম আছে, এর মধ্যে 44টাকে বলা হয় কি? 22 জোড়াকে বলা হয় অটোজোম। অটোজোমে প্রচ্ছন্ন জিন দুইটা যদি থাকে, সন্তানে এটা প্রকাশ পায়। এবং এই যে দুইটা প্রোটিন আছে, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, ওই প্রোটিন দুইটা জিনটা নষ্ট হয়ে যায়, তখন হয় আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এটা দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্যসাগরীয় দক্ষিণ আফ্রিকা এই রোগগুলি বেশি দেখা যায়। থ্যালাসেমিয়া মাইনর আছে, মেজর আছে। মেজর হইলে এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে। বুঝতে পারছো? এটা হলো বংশগত রোগ। এখন আমরা আসল পড়ায় আসি। এটা হলো হৃৎপিণ্ড। তোমরা জানো হৃৎপিণ্ডের যে সব পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের বিশেষ ধরনের একটা পেশি থাকে, এটাকে বলে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। এই হৃৎপেশি সমন্বিতভাবে কি হয়? সংকুচিত প্রসারিত হয়। ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি সংকুচিত প্রসারিত হয়ে আমাদের রক্ত সঞ্চালন করে, সংবহন করে। এই হৃৎপিণ্ড কোথায় থাকে?
বক্ষগহ্বরের বাম দিকে। কোথায়? বক্ষগহ্বরের বাম দিকে এবং মধ্যচ্ছদা বোঝা, উদরগহ্বর এবং বক্ষগহ্বরের মাঝে যে একটা পর্দা আছে পেশি বলে, এটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ইংরেজিতে বলে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝখানে বাঁকা ভাবে অবস্থিত। বুঝতে পারছো? এই হৃৎপিণ্ড দেখতে ত্রিকোণাকৃতি, মোচার ন্যায়, লালচে খয়েরি রঙের। কি রঙের? উপরের অংশটা প্রশস্ত, এটাকে বলা হয় বেস, আর নিচের অংশটা হলো সরু, এটাকে বলা হয় অ্যাপেক্স। এটা দৈর্ঘ্যে 12 সেন্টিমিটার এবং প্রস্থে হলো 9 সেন্টিমিটার। এবং একটা হৃৎপিণ্ডের ওজন হলো 300 গ্রাম, কিন্তু মহিলাদের 1/3 কম। এটা জীবদ্দশায় এই পাম্প যন্ত্রটি, এটা পাম্পের মতো জীবন্ত, এই পাম্প যন্ত্রটি জীবদ্দশায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয় এবং ভেন্ট্রিকল থেকে 150 মিলিয়ন লিটার মানে 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। বুঝতে পারছো? এবার হলো হৃৎপিণ্ডের পর্দা। হৃৎপিণ্ড একটা পর্দা দিয়ে আবৃত থাকে। পর্দাটাকে বলা হয় পেরিকার্ডিয়াম দ্বিস্তরী, এবং পেরিকার্ডিয়ামের দ্বিস্তরী পর্দার মাঝখানে একটা ফ্লুইড থাকে, মানে রস থাকে। এটা হৃৎপিণ্ডকে কি করে? হৃৎপিণ্ডকে ঘর্ষণ, তাপ, চাপ ইত্যাদি থেকে রক্ষা করে। এবার হলো হৃৎপিণ্ডের পার্টি। হৃৎপিণ্ডের পার্টি হলো কয়টা? 3টা। একটা হলো কি বহিস্তর মানে এপিকার্ডিয়াম, এটা হলো বহিস্তর, এটার মধ্যে বিক্ষিপ্ত ভাবে চর্বি থাকে। মধ্যস্তর মানে মায়োকার্ডিয়াম, এটার মধ্যে থাকে, এটা হলো মধ্যস্তর মানে মায়োকার্ডিয়াম। তারপর হলো কি অন্তঃস্তর মানে এন্ডোকার্ডিয়াম, এটা ওই যে রক্তবাহী নালিকার সাথে যোগাযোগ রক্ষা করে প্রকোষ্ঠগুলি থাকে অন্তঃস্তর। বুঝতে পারছো? এবার হলো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হলো 4টা। 4টা প্রকোষ্ঠ হলো 2টা অলিন্দ প্রকোষ্ঠ। কটা প্রকোষ্ঠ? 4টা। 2টি অলিন্দ, অলিন্দ মানে অ্যাট্রিয়াম, ইংরেজিতে বলে অ্যাট্রিয়াম। আর 2টি হলো নিলয়, নিলয় মানে ভেন্ট্রিকল। বুঝছো? অলিন্দগুলি উপরে থাকে। এই দেখো চিত্রটা, ওই চিত্রটা তোমরা লক্ষ্য করে সুন্দরভাবে আছে, তোমরা আঁকতে পারবে আরো ভালো করে। দেখো অলিন্দগুলি উপরে থাকে আর নিলয়গুলি থাকে নিচে। নিলয়ের প্রাচীর পুরো এবং আন্তঃলিঙ্গ পর্দা দিয়ে কি থাকে? পৃথক থাকে। অলিন্দের প্রাচীর হলো পাতলা। আর ডান অলিন্দ কি করে? ডান অলিন্দ নিলয় ছিদ্র দ্বারা ডান নিলয়ের সাথে, এবং বাম অলিন্দ নিলয় ছিদ্র দ্বারা বাম নিলয়ের সাথে সংযোগ রক্ষা করে। এবং ডান অলিন্দ নিলয় ছিদ্রের সাথে এবং বাম অলিন্দ নিলয় ছিদ্রের সাথে কি থাকে? 2টা কপাটিকা থাকে। একটা কপাটিকার নাম হলো দ্বিপত্রী কপাটিকা মানে ট্রাইকাসপিড, আরেকটা কপাটিকার নাম হলো দ্বিপত্রী কপাটিকা বা বাইকাসপিড। আর থাকে কি ফুসফুসীয় ধমনী, মহাধমনীর মাঝে একটা কপাটিকা থাকে, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বলা হয়, এই থাকে। আর থাকে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এগুলি হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয়। বুঝতে পারছো? এই হলো হৃৎপিণ্ডের গঠন। এই যে অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা থাকে, এই জন্য রক্ত আর উল্টো দিকে যেতে পারে না। অলিন্দ থেকে নিলয়ে যায়, কিন্তু নিলয় থেকে অলিন্দে আসতে পারে না। এবার আমরা পড়বো রক্তবাহী নালিকা। তাহলে হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ডের গঠন করলাম। আর রক্তবাহী নালিকা, রক্তবাহী নালিকা মানে কি? রক্ত যে নালিকার মাধ্যমে প্রবাহিত হয় তাকে বলা হয় রক্তবাহী নালিকা। রক্তবাহী নালিকা দিয়ে হৃৎপিণ্ড থেকে কি হয়?
দেহের দিকে রক্ত যায়, দেহের সারা দেহে, আবার সারা দেহে আরেকটা নালিকার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত আসে। আর এর কাজের ভিত্তিতে রক্তবাহী নালিকা হলো 3 প্রকার। কি? ধমনী, শিরা, 3 নাম্বার হলো কৈশিক জালিকা। কৈশিক জালিকা। ধমনী হলো হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ মানে কি, কার্বন ডাই অক্সাইড যুক্ত কোথায় নিয়ে যায়? সারা দেহে নিয়ে যায়। যেসব নালী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড বিশুদ্ধ রক্ত কোথায় নিয়ে যাবে? সারা দেহে। তাকে এই নালীগুলিকে বলা হয় ধমনী। কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী ধমনী আছে, ফুসফুসীয় ধমনী। সেটা কি করে? দূষিত রক্ত গ্রহণ করে, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ধমনী প্রাচীর পুরু 3 স্তর বিশিষ্ট। 3টা স্তরের নামও আছে, তোমাদের বইয়ে নাই, উপরে ক্লাসে গেলে জানতে পারবে। টিউনিকা অ্যান্টারনা, টিউনিকা মিডিয়া, এগুলি হলো না। তারপর হলো কি? ধমনী প্রাচীর হলো পুরু। ধমনী প্রাচীর পুরু 3 স্তর বিশিষ্ট। আগেই বললাম কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট প্রাচীর পুরু। কপাটিকা নেই, গহ্বর স্থূল। ধমনী ক্রমে আবার শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শাখা ধমনী, মহাধমনী এগুলি হয়। আর আরো সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কৈশিক জালিকা উৎপন্ন হয়। আর শিরা হলো ধমনীর উল্টা। শিরা হলো সারা দেহ থেকে দূষিত রক্ত গ্রহণ করে। দূষিত রক্ত মানে কার্বন ডাই যুক্ত রক্ত, আর বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত। দূষিত রক্ত গ্রহণ করে, কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা শিরা আছে, এটা হলো পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। এই দেখো, ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। বুঝতে পারছো? তাহলে শিরার প্রাচীর পাতলা, শিরাও 3 স্তর বিশিষ্ট, কিন্তু শিরার কপাটিকা আছে, গহ্বর আছে, শিরা কপাটিকা আছে। এবং শিরা কোথা থেকে সৃষ্টি হয়? কৈশিক জালিকা থেকে সৃষ্টি হয়, হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়। বুঝতে পারছো? এবার হলো কৈশিক জালিকা। কৈশিক জালিকা হলো পেশিতন্তুতে কতগুলি চুলের মতো জালক দেখা যায়, এগুলিকে বলা হয় কৈশিক জালিকা। এই চিত্রটা দেখো, কৈশিক জালিকা কি করে? এই চিত্রটা দেখো, কৈশিক জালিকা সারা দেহে দেখো জালের মধ্যে ছড়িয়েছে পাতলা প্রাচীর যুক্ত। এই কৈশিক জালিকার প্রাচীর ভেদ করেই কোষে কোষে খাদ্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। বুঝছো? এন্ডোথেলিয়াম কলা দ্বারা নির্মিত কৈশিক জালিকা। কৈশিক জালিকা সূক্ষ্ম শিরা ধমনীর মধ্যে কি করে? যোগাযোগ রক্ষা করে। বুঝতে পারছো? তাহলে আমরা 3 প্রকার কি করলাম? 3 প্রকার রক্তবাহী নালিকা করলাম। এবার আমরা পড়ব হৃৎপিণ্ডের কাজ, মানে রক্ত সঞ্চালনটা কিভাবে হয়। বইয়ে দেখো 76 পৃষ্ঠায় 4টা চিত্র আছে। প্রথম কি হয়? 4টা চিত্র আছে, 76 পৃষ্ঠাটা বের করো। প্রথম হয়, যেমন হৃৎপিণ্ড, তোমরা সবাই জানো হৃৎপিণ্ড কি হয়? শিরা ধমনী কৈশিক জালিকার মাধ্যমে দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে যায়, আবার ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে রক্ত সরাসরি দেহের মধ্যে যায়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় কি? সিস্টোল। আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। বুঝছো? তাহলে নতুন 2টা শব্দ শুনলা, সিস্টোল আর ডায়াস্টোল। সংকোচনকে বলা হয় সিস্টোল, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। বুঝতে পারছো? এবার হৃৎপিণ্ড কি করে? একটা স্পন্দিত হয়। এটা আগে জানো, একটা হৃৎপিণ্ড একটা পাম্পের মতো যন্ত্র। এটা হলো জীবন্ত পাম্প। এটা স্পন্দনের সাহায্যে রক্ত সঞ্চালন হয়। এই স্পন্দনটাকে বলা হয় হার্টবিট। বুঝতে পারছো? স্পন্দনটা এটা মায়োজেনিক। মায়োজেনিক মানে কোনো বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড কি করে? সংকোচন ও
প্রসারণ হয় এবং হৃৎপিণ্ডের এই হৃদস্পন্দনের এই যে সংকোচন প্রসারণ, এটা সমষ্টিকে বলা হয় কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র। তো কার্ডিয়াক চক্রটা মানে সঞ্চালন পদ্ধতিটা 4টা ধাপে হয়। প্রথম হয় কি অলিন্দের ডায়াস্টোল। অলিন্দের ডায়াস্টোল মানে প্রসারণ। ডায়াস্টোল অলিন্দ যখন প্রসারিত হয় তখন শিরা মহাশিরা দিয়ে রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে। আর অক্সিজেন যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে? বাম অলিন্দে। তোমরা চিত্রটা লক্ষ্য করো, বাম অলিন্দে। বুঝতে পারছো? তারপর হয় কি অলিন্দের সিস্টোল। সিস্টোল মানে সংকুচন। অলিন্দ যখন রক্তপূর্ণ হয়, রক্তপূর্ণ অবস্থায় থাকে, তখন ডান অলিন্দ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে কোথায়? ডান নিলয়। আর অক্সিজেন যুক্ত রক্ত যাবে কোথায়? বাম নিলয়। বুঝছো? তারপর হবে কি নিলয়ের সিস্টোল। নিলয়ের সিস্টোল। নিলয় যখন রক্তপূর্ণ হবে তখন কি হবে? এই যে দুইটা কপাটিকা কি দ্বিপত্রী ত্রিপত্রী মানে ট্রাইকাসপিড আর বাইকাসপিড কপাটিকা গুলি বন্ধ থাকে, সেমিলুনার একটা কপাটিকা খোলা থাকে। যখন সেমিলুনার কপাটিকাটা খোলা থাকে তখন একটা শব্দের সৃষ্টি হয়, এটাকে বলা হয় লাভ। এটাকে বলা হয় লাভ। বুঝতে পারছো? এবং তখন বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাবে? মহাধমনীতে। আর ডান নিলয় থেকে কার্বন ডাই যুক্ত রক্ত যাবে কোথায়? ফুসফুসীয় ধমনীতে। কোথায় যাবে? ফুসফুসীয় ধমনীতে। তো বাম নিলয় থেকে যে অক্সিজেন যুক্ত রক্ত তখন কলা কোষে পৌঁছবে, কোষিক জালিকায় পৌঁছে কি করবে? কলা কোষে পৌঁছবে, অক্সিজেন এগুলি সরবরাহ করবে, খাদ্য এগুলি সরবরাহ করবে। এবং ডান নিলয় থেকে যে কার্বন ডাই অক্সাইড রক্ত ফুসফুসে প্রবেশ করবে, ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে আবার সেটা বাম অলিন্দে যাবে। বুঝতে পারছো? আবার সারা দেহ থেকে দূষিত রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাবে? ডান অলিন্দে যাবে। এইভাবে রক্তটা সংবহন হয়। তারপর হবে কি নিলয়ের ডায়াস্টোল। নিলয়ের ডায়াস্টোল অবস্থায় অলিন্দ থেকে রক্তগুলি আবার কোথায় যাবে? নিলয়ে যাবে। এইভাবে তখন যে সেমিনুলার বাল্বটা বন্ধ থাকে তখন যে একটা শব্দের সৃষ্টি হয়, ওই শব্দটাকে বলা হয় ডাব। ওই শব্দটাকে বলা হয় ডাব। তাহলে নিলয়ের সিস্টোলকে বলা হয় লাভ আর নিলয়ের ডায়াস্টোলকে বলা হয় ডাব। এই লাভ আর ডাবের সমন্বয় হলো হার্টবিট। একটা হার্টবিট, এই হার্টবিটের সময় হলো 0.8 সেকেন্ড। আমাদের সুস্থ ব্যক্তি 0.8 সেকেন্ড। সুস্থ ব্যক্তি হৃদস্পন্দন হলো কত? 60 হইতে 100 বার। 60 হইতে 100 বার। আমরা কবজিতে রেডিয়াল ধমনীতে এটা মাপতে পারি। এই যে পালস এভাবে মাপি না, এভাবে। তর্জনী থাকে কোথায়? হৃৎপিণ্ডের দিকে। আর মধ্যমা থাকে কোথায়? দেখো তোমরা, মধ্যমা থাকে রেডিয়াল ধমনীতে, আর থাকে অনামিকা থাকে আঙ্গুলের দিকে। বুঝছো? এইভাবে দুক দুক শব্দ হয়। এটা অনুযায়ী মিনিটে আমরা কি করি? এই সময়টা মাপি। বা অনেক সময় ডাক্তারের স্টেথোস্কোপের সাহায্য মাপে, এটাকে বলা হয় হার্ট সাউন্ড। এটাকে বলা হয় হার্ট সাউন্ড। যদি এটা কম হয়, মনে করো অনেক সময় ভাবতে গেলে, পরিশ্রম করলে, ব্যায়াম করলে এটা বেড়ে যায়, আর শিশুদের বাড়তি থাকে, সন্ধ্যার সময় এটা বেশি থাকে। আর যদি 60-এর কম হয়, বুঝতে হবে তার কোনো রোগ আছে বা হার্টে ব্লক আছে বা জন্ডিস আছে। আর সকালে এটা কম থাকে, সকালে এই রেটটা কম থাকে, শিশুদের একটু বেশি থাকে। এটা হলো হৃদস্পন্দন বা হার্টবিট। এবার আসো আমরা রক্তচাপটা একটু দেখি। রক্তচাপ হলো হৃৎপিণ্ডে যখন সংকোচন ও প্রসারণ ফলে রক্তচাপ।
হৃৎপিণ্ড সংকোচন ও প্রসারণ ফলে ধমনী গাত্রে যে চাপের সৃষ্টি হয় এটাকে বলা হয় রক্তচাপ। রক্তচাপ সাধারণত সুস্থ ব্যক্তি 120 পারস্তম্ভের 120 80 মিলিমিটার এইচজি মিলিমিটার এইচজি এভাবে লেখা হয়। এটা হলো উচ্চমান, এটা হলো নিম্নমান। এটা হলো কি সিস্টোলিক চাপ, এটা হলো ডায়াস্টোলিক চাপ। দুইটা মান থাকে। ডাক্তাররা দেখবা প্রেসার মাইপা এই দুইটা মান লিখে দেয়। যখন এটা হলো স্বাভাবিক, যখন এটার থেকে 160 এর উপরে যায় তখন হয় এটা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, ডাক্তারি ভাষায় বলা হয় হাইপার টেনশন। আর 80 90 95 বেশি হলে এটাকে বলা হয় কি সিস্টোলিক। যদি 160 এর উপরে হয় এটা হলো হাইপার টেনশন, ডায়াস্টোলিক যদি 95 বেশি হয় তখন এটা হাইপার টেনশন। দুইটা যদি এরকম হয়, বুঝছো? হাইপার টেনশন তো ঘরে ঘরে আছে, সবাই উচ্চ রক্তচাপের রোগী, অনেকেই উচ্চ রক্তচাপের রোগী। তোমরা দেখো হাইপার টেনশন কারদের হয়, যাদের বংশে বাবা মা দাদা দাদির আছে তাদেরও হইতে পারে, যারা নিয়মিত ব্যায়াম করে না, সুষম খাদ্য খায় না, হাঁটা চলা করে না, তাদেরও হইতে পারে। এবং শাকসবজি খেতে হবে আমাদের, এবং চর্বি জাতীয় খাদ্য বাদ দিতে হবে, এবং অনেকটা চিন্তা মুক্ত থাকতে হবে, বুঝছো? তাইলে হাইপারটেনশন হবে না। এবং আরেকটা আছে কি কোলেস্টেরল। কোলেস্টেরল কি এটা একটু জেনে নাও। কোলেস্টেরল হলো জটিল স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড বা স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ। কোলেস্টেরল সব টিস্যুতেই কোলেস্টেরল থাকে, এটার একটা মাত্রা আছে। যেমন মগজে বেশি থাকবে, যকৃতে বেশি থাকবে, কলিজা যে বলে যকৃতে বেশি থাকবে, এবং এটা স্নায়ুর বাহক হিসাবে কাজ করে, রক্তের সাথে মিশে স্নায়ুর বাহক হিসাবে কাজ করে। আমাদের দেহে 3 ধরনের, যেমন স্নেহ আর লিপিডের যৌগকে বলা হয় লাইপোপ্রোটিন। কি বলা হয়? লাইপোপ্রোটিন। 2 ধরনের লাইপোপ্রোটিন তোমাদের বই আছে, এইচডিএল, আরেকটা আছে এলডিএল, আরেকটা আছে ট্রাইগ্লিসারাইড। এইচডিএল হলো ভালো কোলেস্টেরল, হৃদরোগের ঝুঁকি কমায়। এলডিএল হলো খারাপ কোলেস্টেরল, এটা হৃদরোগের কি ঝুঁকি বাড়ায় আর এটা কমলে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আর এটা হলো ভালো কোলেস্টেরল। তাইলে আরেকটা আছে ট্রাইগ্লিসারাইড, এটা চর্বিতে থাকে, আর কার্বোহাইড্রেট যারা বেশি খায় তাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। এগুলিরও মাত্রা আছে একটা। ডাক্তাররা প্রথমেই যদি হার্টের কোনো পরীক্ষা করতে বলে এই লিপিড প্রোফাইলগুলি পরীক্ষা করায়, বুঝতে পারছো? তাইলে এখন আমরা বললাম যে হৃৎপিণ্ডের গঠন, রক্তবাহী নালিকা, রক্ত সঞ্চালন, রক্তচাপ, অক্সিজেন, রক্তচাপ, এবং বললাম উচ্চ রক্তচাপ কিছুটা বললাম, কোলেস্টেরল সম্বন্ধে ধারণা দিলাম। আরেকটা তোমাদের বইয়ে আছে ডায়াবেটিস আছে না, এটার নাম কি? মধুমেহ বা রোগ। ডায়াবেটিস না, বহুমূত্র বা মধুমেহ রোগ। ডায়াবেটিস আমরা ঘরে ঘরে আছে ডায়াবেটিস রোগী, বুঝছো? ডায়াবেটিসটা কেন হয়? আমাদের যে অগ্নাশয় আছে, একটা গ্রন্থি আছে অগ্নাশয় থেকে 3 ধরনের বের হয় হরমোন। একটা হরমোনের নাম 3 ধরনের হরমোন। একটা হলো ইনসুলিন হরমোন। এই ইনসুলিনটা যদি কম বেরোয় তখন হয় ডায়াবেটিস। ইনসুলিনটা কি করে? আমাদের যে শর্করা, রক্তের মধ্যে যে শর্করাটা যায় এটার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই ডায়াবেটিস 2 ধরনের আছে, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 এ ইনসুলিন মোটেই হয় না, নিশ্চিত হয় না, আর টাইপ 2 তে অল্প কিছু হয়। টাইপ 2 তাদের ওষুধ খেতে হয়, আর টাইপ 1 এ ইনসুলিন নিতে হয়। অনেকে মনে করে ইনসুলিন নিলে এটা জানি কেমন। আসলে ডাক্তারদের মতে ইনসুলিন নেওয়াই ভালো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। এই ডায়াবেটিস হলে আমাদের কি করতে হবে? ডায়াবেটিস হলে আমাদের 3টা ডি মেনে চলতে হবে। একটা হলো ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, আরেকটা হলো ড্রাগ ওষুধ, আরেকটা হলো ডায়েট পরিমাণ মতো খাবার খেতে হবে। তাইলে আমরা
ডায়াবেটিসটা কি জনিত রোগ? বিপাক জনিত রোগ। তাহলে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন মানে শৃঙ্খলা মতো চলতে হবে, পরিমিত খাবার খেতে হবে, হাঁটাচলা করতে হবে, সুষম খাদ্য খেতে হবে, চর্বিযুক্ত খাবার কম করতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। আর শৃঙ্খলার মধ্যে ওইগুলি পড়ে, শৃঙ্খলা। আর ডায়েটের মধ্যে মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে হবে, আর সুষম খাদ্য খেতে হবে, পরিমিত খাবার খেতে হবে, আর ডাক্তারের পরামর্শ নিতে হবে। টাইপ 1 হলে ইনসুলিন নিতে হবে, আর টাইপ 2 হলে ওষুধ খাইতে হবে, এটা ডাক্তারই বলতে পারবে। তারপর আমরা কি করব, সব সময় সুগারটা মাপতে হবে, বুঝতে পারছো? 4 থেকে 6 হলো নরমাল, এটা ফাস্টিং। আর খাওয়ার পরে একটা আছে, এটা বিভিন্ন সময় এটা মাত্রাটা পাল্টায়, এটা দেখবে বই তোমরা। তারপর আছে কি, তাইলে আমরা বললাম ডায়াবেটিস, তারপরে ওর ওষুধ খেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, কমে গেলেও খারাপ আবার বেড়ে গেলেও খারাপ, বুঝছো? হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, কমে গেলে অনেকে অজ্ঞান হয়ে যায়, মারাও যেতে পারে, বুঝছো? তাইলে আমরা পড়লাম ডায়াবেটিসটা একটু বললাম, তোমরা বইয়ে আসবে, বই পড়লেই বুঝতে পারবে। এখন আমরা তোমরা হৃৎপিণ্ড সুস্থ থাকতে হলে আমাদের কি করতে হবে? হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে, শাকসবজি খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে, এবং এগুলি খেতে হবে। আর হলো কতগুলি পরীক্ষা আছে হৃৎপিণ্ডের, যেমন প্রথম গেলেই ডাক্তাররা কি করে, ইসিজি করে, কার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম করে, আর শেষ পরীক্ষাটা হলো কি, অ্যাঞ্জিওগ্রাফি। অ্যাঞ্জিওগ্রাফিতে সব কিছু বোঝা যায়, কোথায় ব্লক আছে, কোথায় কি আছে। ব্লক বেশি হলে কি করে, বাইপাস করে, আর ব্লক কম হলে একটা চিকিৎসা বেরিয়েছে, আধুনিক চিকিৎসা, অ্যাঞ্জিওপ্লাস্টি। ওই যে ওই ব্লক গুলি কি করে, ফুলিয়ে দেয়, বেলুন ইন করে, রিং করিয়ে দেয়। আবার হার্ট ফেলিউর হলে পেসমেকার বসায়। আরেকটা হলো তোমাদের শিশুদের বেশি অল্প বয়সে বাত জ্বর, গিটে ব্যথা হয়, রাত্রে রাত্রে জ্বর হয়, তখন যদি ডাক্তারের পরামর্শ না নাও তাহলে কি হবে, তোমাদের হার্টের বাল্ব নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য গিটে ব্যথা, রাত্রে জ্বর হলে কখনো গোপন করবে না, এই দিকে বিশেষ খেয়াল রাখবে। এবং ডাক্তার কি করে, তখন পেনিসিলিন ইনজেকশন দেয়, অ্যান্টিবায়োটিক, তাহলে ক্রমে এটা ভালো হয়ে যায়। যাই হোক, হৃৎপিণ্ড আমাদের সুস্থ থাকতে হবে। হৃৎপিণ্ড হলো বাঁচা মরার সাথে আমাদের সম্পর্কযুক্ত। আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টারটা। এখন তোমরা বই পড়বে, ভালো করে বইটা পড়বে, তাইলে আরো ভালো করে বুঝতে পারবে, চিত্রগুলি আসবে, তাহলে তোমরা কতগুলি নতুন জিনিস জানবে। যেমন স্বাভাবিক রক্তচাপ জানলে, কোলেস্টেরলটা জানলে, এবং হৃৎপিণ্ড কিভাবে রক্ত সঞ্চালিত হয় এটা জানলে না? প্রকোষ্ঠ কয়টা? 4টা। তা আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, কিন্তু রুই মাছের প্রকোষ্ঠ আবার 2টা, ব্যাঙ, মেরুদণ্ডী প্রাণী ব্যাঙের প্রকোষ্ঠ আবার 3টা। এগুলি জানতে হবে, বুঝতে পারছো? তাহলে একটা বাড়ি কাজ লেখো, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র আঁকবে এবং রক্ত সঞ্চালন পদ্ধতি বর্ণনা করো। তারপর লেখো উচ্চ রক্তচাপ কি, উচ্চ রক্তচাপের ফলে আমাদের কি কি সমস্যা হতে পারে এবং প্রতিকার কি, বুঝতে পারছো? এগুলি বাড়ির কাজ করবে। সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে। আবারও বলছি, অনলাইন ক্লাস দেখবে, আমাদের স্কুলের পেজে গিয়ে অনেক ক্লাস পাবে, অনলাইন ক্লাস, অঙ্ক, বিজ্ঞান, বাংলা, সমাজ, সব ক্লাসগুলি আছে, তোমরা দেখবে। ভালো থাকবে, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।